আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ যেন টাকার বৃষ্টিতে ভিজছে আর বাকি মানুষ সারা জীবন শুধু টাকার পেছনেই দৌড়াতে থাকে? এটা কি শুধু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কিছু গোপন নিয়ম আছে যা আমরা জানি না? ভাবুন তো, যদি আপনার কাছে এমন একটা ম্যাজিক ফর্মুলা থাকে যা আপনাকেও সেই ধনী ও সফল মানুষের তালিকায় নিয়ে যায়, তাহলে কেমন হবে? এমন এক ফর্মুলা যেটা মেনে চলার পর টাকা আপনার জীবনে নিজে থেকেই আসতে শুরু করবে। আপনাকে কারো কাছে চাইতে হবে না, আর্থিক টানাটানি থাকবে না, আর মাসের শেষে বসে ভাবতে হবে না এবার খরচ কিভাবে সামলাবো। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়, কোনো লটারি টিকিটও নয়, কোনো জাদুকরী কৌশলও নয়। এটা হলো বাস্তব জীবনের সেই নিয়মগুলো যা ধনী মানুষ চুপচাপ মেনে চলে, কোনো হইচই ছাড়াই, কাউকে কিছু না জানিয়ে। যদি আপনিও এগুলো বুঝতে পারেন এবং সঠিকভাবে মেনে চলেন, তাহলে টাকার টেনশন চিরদিনের মতো শেষ হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ যতই আয় করে তাদের টাকা ততই বাড়তে থাকে, আর কিছু মানুষ যতই উপার্জন করুক না কেন সব সময় টালাটানিতে ভোগে। কেন এমন হয়? ধনী মানুষ কি সত্যিই বেশি স্মার্ট, নাকি তাদের কাছে এমন কোনো সিক্রেট আছে যা সাধারণ মানুষ জানে না? যদি আমি বলি টাকার খেলা আসলে মানসিকতার খেলা, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। টাকা তাদের কাছেই থাকে যারা একে বোঝে, যারা এর নিয়মগুলো জানে। তাই আজ আমরা এমন একটি বইয়ের কথা বলবো যা এই লুকানো নিয়মগুলোকে খুলে ধরে। এমন একটি বই যা শেখায় ধনী হতে সবচেয়ে জরুরি জিনিস টাকা নয়, বরং আপনার চিন্তাধারা। এই ভিডিওতে আমরা জানব টাকা আয় করা আর সেটা সামলানোর সেই গোপন নিয়মগুলো, যেগুলোর কারণে কিছু মানুষ আর্থিক স্বাধীনতা ভোগ করে আর কিছু মানুষ সারা জীবন সংগ্রামে কাটিয়ে দেয়। তাই যদি আপনিও তাদের মধ্যে একজন হন যারা জীবনে টাকার অভাবে দুশ্চিন্তায় ভোগেন, যারা চান তাদের আয় শুধু বাড়ুক কিনা খরচের থেকেও বেশি হোক, তাহলে এই ভিডিও আপনার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। নিয়ম 1, ধনী হতে পারে যে কেউ। আপনি কি কখনো ভেবেছেন ধনী হওয়া নাকি শুধু কিছু নির্বাচিত মানুষের ভাগ্যে জটে? টাকা কামানো কি শুধু বড় ব্যবসায়ী বা সিনেমা তারকাদের জন্যই সহজ, নাকি সত্যিটা অন্য কিছু? এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, ধনী হওয়া কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে কেউ ধনী হতে পারে, সে যেই হোক না কেন, সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, এমনকি তার হাতে এখন 1 টাকাও না থাকলেও। কিন্তু এখানেই প্রশ্ন আসে, যদি এটা সত্যি হয়, তাহলে সবাই ধনী হয়ে ওঠে না কেন? কেন কিছু মানুষ সারা জীবন খেটে যায় তবুও টাকার মুখ দেখে না, আর অন্যদিকে কিছু মানুষ আরামে থাকে টাকার কোনো টেনশন ছাড়াই? আসল ব্যাপার হলো, ধনী হওয়া একটা প্রক্রিয়া, এক ধরনের চিন্তাধারা, এক ধরনের জীবনযাপনের পদ্ধতি। যারা এটা বোঝে তারা ধীরে ধীরে নিজেদের আর্থিক ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে শেখে। একটা মজার ব্যাপার হলো, যদি আপনি কোনো ধনী মানুষকে জিজ্ঞেস করেন সে কিভাবে এত সম্পদ বানালো, সে আপনাকে কোনো জাদুকরী ফর্মুলা বলবে না, বরং সে হয়তো বলবে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক অভ্যেস গড়ে তুলেছে, আর সঠিক মানসিকতা নিয়ে এগিয়েছে। তাহলে কি এর মানে ধনী হওয়ার কোনো সিক্রেট ফর্মুলা নেই? একেবারেই না। সিক্রেট আছে, তবে সেটা কোনো গুপ্তধন নয়। সেটা হলো ছোট ছোট নিয়ম, যেগুলো প্রতিটি সফল মানুষ মেনে চলে, কিন্তু সাধারণ মানুষ সেদিকে খেয়ালই করে না। খেয়াল করলে দেখবেন, ধনী হওয়া শুধু টাকার কারণে হয় না, বরং তার আগেই আসে মানসিকতা থেকে। যারা সব সময় নিজেকে গরিব ভাবে, যারা বিশ্বাস করে টাকা শুধু ভাগ্যবানদের হাতে আসে, তারা কখনো ধনী হতে পারে না। অন্যদিকে যারা নিজেদের ধনী মানুষ হিসেবে ভাবে, যারা বিশ্বাস করে যে তারা ধনী হতে পারবে, তারা ধীরে ধীরে সেই পথে হাঁটতে শুরু করে। ভাবুন তো, যদি দুজন মানুষ একই ব্যবসা শুরু করে, একজনের মনে সারাক্ষণ ভয় থাকে কোথাও ক্ষতি না হয়ে যায়, আর অন্যজন পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগোয়, তাহলে বেশি সফল হবে কে? উত্তর স্পষ্ট, যে বেশি বিশ্বাস রাখে, যে বেশি ঝুঁকি নিতে প্রস্তুত থাকে, যে বেশি স্মার্ট সিদ্ধান্ত নেয়। এই চিন্তা ভাবনার মনোভাবই ধনী হওয়ার শুরু। যখন আপনি নিজেকেই যোগ্য বলে মনে করবেন যে আপনি ধনী হতে পারেন, তখন থেকেই আপনার সিদ্ধান্তগুলো সেই দিকে গড়ে উঠতে শুরু করবে। তারা সবাই আগে গরিব বা মধ্যবিত্ত শ্রেণী থেকেই এসেছিলেন। তারাও এক সময় সাধারণ মানুষের মতোই জীবন কাটাচ্ছিলেন, কিন্তু তারা তাদের চিন্তাধারা বদলেছিলেন। টাকা কিভাবে ম্যানেজ করতে হয় তা শিখেছিলেন, সঠিক বিনিয়োগ করেছিলেন, আর ধীরে ধীরে এমন এক জীবন গড়ে তুলেছিলেন যা আজ অন্যদের কাছে স্বপ্নের মতো মনে হয়। তাই পরের বার যখন আপনার মনে এই চিন্তা আসবে,
আমি তো কখনো ধনী হতে পারবো না, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, কেন না? যদি অন্য কেউ পারে তবে আপনি কেন পারবেন না? ধনী হওয়ার প্রথম ধাপই হল নিজের ওপর বিশ্বাস রাখা যে হ্যাঁ, আমিও ধনী হতে পারি। নিয়ম 2, নিজের ধন সম্পদের সংজ্ঞা ঠিক করুন। কখনো কি ভেবেছেন আসল ধনী হওয়ার মানে আসলে কি? শুধু কোটি কোটি টাকা থাকা কি ধনী হওয়া, নাকি এর বাইরে আরও কিছু আছে যা এটিকে সংজ্ঞায়িত করে? একবার একটু থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, যদি আজ আপনাকে সীমাহীন টাকা দেওয়া হয় তবে আপনি আপনার জীবন কিভাবে কাটাতে চাইবেন? আপনি কি দামি গাড়ির শোরুমে দাঁড়িয়ে রোলস রয়েস বেছে নিতে চাইবেন, নাকি কোনো শান্ত পাহাড়ি জায়গায় একটি সুন্দর বাড়ি কিনে সেখানে নিশ্চিন্ত সময় কাটাতে চাইবেন? নাকি আপনার শুধু এতটুকুই দরকার যে চিন্তাহীনভাবে আপনার সন্তানের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা আর ছোট ছোট আনন্দের চাহিদা মেটাতে পারেন? দেখলেন তো, আমাদের প্রত্যেকের কাছে ধনী হওয়ার মানে ভিন্ন ভিন্ন। আসলে প্রথম ভুলটাই মানুষ এখানে করে, তারা না ভেবেই শুধু টাকার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু নির্ধারণই করে না তারা কেমন ধরনের সম্পদ চায়। তারা কি শুধু টাকার অঙ্ক বাড়াতে চায়, নাকি এমন টাকা চায় যা তাদের স্বপ্নের জীবনকে সত্যি করে তুলবে? এখন এখানে বড় প্রশ্ন দাঁড়ায়, আপনি কি সত্যি জানেন আপনি কেমন ধরনের ধন চান? বেশিরভাগ মানুষ শুধু ভাবে আমাকে ধনী হতে হবে, কিন্তু ধনী হওয়ার কোনো নির্দিষ্ট একটাই সংজ্ঞা নেই। কারো জন্য ধনী মানে বিলাসবহুল গাড়ি আর বিশাল অট্টালিকা, কারো জন্য মানে এমন অর্থ যাতে কখনো কারো চাকর হতে না হয়, কারো জন্য পৃথিবী ভ্রমণ, আর কারো জন্য শুধু সন্তানের সেরা শিক্ষার ব্যবস্থা। এখন ভাবুন তো, যদি আপনার গন্তব্যই স্পষ্ট না হয় তবে কি আপনি সেখানে পৌঁছাতে পারবেন? ধরুন আপনি গাড়ি নিয়ে বেরোলেন, কিন্তু জানেনই না কোথায় যাবেন, তাহলে কি আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন? একদমই না। ঠিক তেমনি, যতদিন না আপনি নিজেই আপনার ধন সম্পদের সংজ্ঞা স্পষ্ট করবেন, ততদিন টাকা আপনাকে সুখ দিতে পারবে না। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমাকে এখনই ঠিক করতে হবে যে কত টাকা দরকার? হ্যাঁ, আপনাকে নিজেকেই জিজ্ঞাসা করতে হবে, আমার ধনী হওয়ার প্রয়োজন কেন? আমি কি শুধু অন্যকে দেখানোর জন্য টাকা কামাতে চাই যাতে তারা ভাবে আমি সফল, নাকি আমি টাকা চাই আমার জীবন সহজ ও সুখী করার জন্য? আপনি হয়তো ভাবতে পারেন, টাকা তো টাকা, এর মধ্যে কি পার্থক্য? কিন্তু পার্থক্য অনেক বড়। যদি আপনি শুধু দেখানোর জন্য ধনী হতে চান তবে সেই টাকা কখনো টিকবে না, কিন্তু যদি আপনি আপনার সম্পদকে আপনার আসল প্রয়োজন আর আনন্দের সঙ্গে যুক্ত করেন তবে টাকা নিজে থেকেই আপনার জীবনে আসতে শুরু করবে। এখন আপনাকেই ঠিক করতে হবে, আপনি শুধু ধনী হতে চান নাকি সচ্ছল হতে চান। ধনী হওয়ার মানে হলো আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু তারপরেও আপনি চাপের মধ্যে আছেন, টাকার দুশ্চিন্তায় ভুগছেন আর নিজেকে কখনো আর্থিকভাবে নিরাপদ মনে করছেন না। আর সচ্ছল হওয়ার মানে হলো আপনার কাছে এত অর্থ আছে যে আপনার স্বপ্নের জীবন কোনো ঝামেলা ছাড়াই চলতে পারে। আপনি সময়ের মালিক, আপনি টাকাকে নিয়ন্ত্রণ করেন, টাকা আপনাকে নয়। এখন প্রশ্ন হলো, আপনি কোন ক্যাটাগরিতে থাকতে চান? আজই বসুন, ভাবুন এবং নিজের সম্পদের সংজ্ঞা পরিষ্কার করুন। কারণ যতদিন না আপনি স্পষ্ট জানবেন যে আসলে আপনি কি চান, ততদিন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার ধনী হওয়ার সংজ্ঞা আপনার হাতেই। এটিকে বুঝুন, অনুভব করুন আর তা অর্জনের পথে হাঁটুন। নিয়ম 3, আপনার আর্থিক লক্ষ্য পরিষ্কার করুন। আপনি কি জানেন কেন টাকা কারো কাছে আসে আর কারো কাছ থেকে সবসময় দূরে সরে যায়? এটা কি শুধু পরিশ্রমের খেলা, নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য আছে? ভাবুন, দুজন মানুষ আছে, দুজনই একই চাকরিতে একই বেতন পায়, কিন্তু 10 বছর পরে একজন কোটিপতি হয়ে যায় আর অন্যজন যেখানে ছিল সেখানেই থেকে যায়। সে সবসময় টাকার টানাপোড়েনে ভুগছে। কেন জানো? এর উত্তর খুবই সহজ। একজন জানতো তাকে কোথায় পৌঁছতে হবে, আর অন্যজন জানতো না। যখন তুমি কোনো যাত্রায় বের হও তখন প্রথমে কি করো? তুমি ঠিক করো কোথায় যেতে হবে, তারপর সেই অনুযায়ী রাস্তা বানাও। যদি তোমার গন্তব্যই পরিষ্কার না হয় তাহলে সঠিক রাস্তা কখনো পাবে না। টাকা রোজগার করার ক্ষেত্রেও একই নিয়ম। যদি তুমি না জানো তোমার কত টাকা দরকার, কবে দরকার আর কেন দরকার, তাহলে টাকা তোমার কাছে আসলেও টিকবে না। এখন তুমি ভাবছো, তাহলে কি আমি আজই বসে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা চাই তা ঠিক করে ফেলবো? হ্যাঁ, একেবারেই সেটাই করতে হবে। কিন্তু শুধু এটুকুই ভাবা যে আমাকে ধনী হতে হবে, তা যথেষ্ট নয়। আসল প্রশ্ন হলো, তুমি কতটা ধনী হতে চাও আর কত সময়ের মধ্যে চাও।
ভাবো, তুমি কোনো বন্ধুকে ফোন করলে আর বললে আমাকে তোমার বাড়ির আসতে হবে, তাহলে কি সে সঙ্গে সঙ্গে সঠিক রাস্তা বলে দেবে? না, সে আগে জিজ্ঞেস করবে তুমি কোথা থেকে আসছো, কবে বের হচ্ছ আর কোন রুটে আসতে চাও। ঠিক এই লজিক টাকার ক্ষেত্রেও কাজে লাগে। যদি তুমি শুধু বলো আমাকে ধনী হতে হবে, এর কোনো মানে নেই। কিন্তু যদি তুমি বলো আমাকে আগামী 5 বছরে 50 লাখ টাকা জমাতে হবে যাতে আমি নিজের ব্যবসা শুরু করতে পারি, তাহলে এটা স্পষ্ট লক্ষ্য দেয়। এখানে আরো একটা মজার বিষয় আছে। যদি তোমার লক্ষ্য পরিষ্কার না হয়, তাহলে টাকা তোমার হাত থেকে বেরিয়ে যাবে, যতই রোজগার করো না কেন। কারণ যতক্ষণ না তুমি জানো টাকা তোমার কোন কাজে লাগবে, ততক্ষণ তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। আর একটা প্রশ্ন, শুধু টাকা জমালেই কি যথেষ্ট? একেবারেই না। টাকা জমানোর পাশাপাশি তোমাকে ভাবতে হবে সেটাকে কিভাবে বাড়ানো যায়। কারণ যদি তুমি শুধু সেভিংসের উপর ভরসা করো, তাহলে ধীরে ধীরে মুদ্রাস্ফীতি তোমার টাকার মান শেষ করে দেবে। তোমাকে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করতে হবে, টাকাকে সঠিক জায়গায় লাগাতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার প্রতিটি আর্থিক সিদ্ধান্ত তোমার লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভাবো, তোমার একটা গাড়ি আছে, কিন্তু কোনো গন্তব্য ছাড়াই সেটাকে চালিয়ে যাচ্ছ। তুমি কি সঠিক জায়গায় পৌঁছতে পারবে? সম্ভবত না। এটাই হলো সেই ভুল যা অধিকাংশ মানুষ টাকার ক্ষেত্রে করে। তারা শুধু কাজ করে, আয় করে আর খরচ করে, কিন্তু ভাবে না তাদের আর্থিক গন্তব্য কোথায়। তাই আজই বসো, ভেবে লেখো 1 বছরে, 5 বছরে আর 10 বছরে তুমি কোথায় পৌঁছতে চাও। কারণ যখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে, তখন টাকাও সেই দিকেই এগোবে। আর তখন তুমি শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখবে না, বরং সেটাকে বাস্তবেও রূপ দিতে পারবে। নিয়ম হলো, যত আয় করো তার থেকে কম খরচ করো। তুমি কি ভেবেছ মানুষ ধনী হয় না কেন, যদিও তাদের আয় বেশ ভালো? কেন কিছু মানুষ কোটি কোটি টাকা রোজগার করেও ঋণে ডুবে থাকে, অথচ কিছু মানুষ সামান্য বেতনে থেকেও স্বচ্ছন্দে বাঁচে এবং ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা পেয়ে যায়? আসলে ধনী হওয়া নির্ভর করে না শুধু তুমি কত আয় করছো তার উপর, বরং নির্ভর করে তুমি কতটা সঞ্চয় করছো আর কিভাবে খরচ করছো তার উপর। ভাবো, একজন মানুষ মাসে 2 লাখ আয় করে, কিন্তু খরচ 2.5 লাখ। আর একজন মাসে 50,000 আয় করে, কিন্তু 40,000ই সংসার চালিয়ে নেয়। বছরের শেষে কে বেশি ভালো অবস্থায় থাকবে? প্রথমজন, যে বেশি আয় করে কিন্তু সবসময় ঋণে ডুবে থাকে, নাকি দ্বিতীয়জন, যে কম আয় করেও ধীরে ধীরে নিজের আর্থিক অবস্থা শক্ত করছে? এটাই আসল পার্থক্য। টাকা শুধু আয় থেকে আসে না, আসে সেটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার মাধ্যমে। পৃথিবীর সব ধনী মানুষ প্রথমেই একটা সাধারণ কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চলেছে: যত আয় করো তার থেকে কম খরচ করো। এখন তুমি ভাবছো, কিন্তু খরচ তো থাকবেই, সংসার চালাতে হবে, ইএমআই দিতে হবে, পরিবারের চাহিদা মেটাতে হবে। এমন অবস্থায় সঞ্চয় হবে কিভাবে? এটাই হলো আসল খেলা। আমরা বেশিরভাগই ভাবি যত আয় বাড়বে তত সঞ্চয়ও বাড়বে, কিন্তু সত্যি কি সেটা হয়? না। আয় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রাও উন্নত হতে শুরু করে। আগে আমরা সাধারণ ফোনে খুশি ছিলাম, এখন দামি স্মার্টফোন চাই। আগে মোটরসাইকেলেই কাজ চলত, এখন গাড়ি চাই। আগে ছোট ঘরে খুশি ছিলাম, এখন বড় বাড়ি চাই। এটাই হলো লাইফস্টাইল ইনফ্লেশন। যত টাকা আসে তত খরচও বেড়ে যায়। আর এটাই সেই কারণ যার জন্য অনেক মানুষ লাখ লাখ টাকা উপার্জন করার পরেও সারা জীবন টাকার পিছনেই দৌড়াতে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের লাইফস্টাইল একেবারেই বদলানো উচিত নয়? অবশ্যই বদলানো উচিত, কিন্তু নিজের ভবিষ্যৎকে ঝুঁকিতে না ফেলে। খরচ করার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যদি আপনি আপনার আয়ের বড় একটা অংশ শুধু দামি জিনিস, দেখানো আর অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে দেন, তবে আপনি কোনোদিনও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না। তাই যখনই কিছু কেনার ইচ্ছে হয়, নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি সত্যি আমার প্রয়োজন নাকি শুধু আমার খেয়াল? যদি প্রয়োজন হয় তবে কিনুন, কিন্তু যদি শুধু খেয়াল হয় তবে একটু থামুন, ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ আপনি যদি ছোট ছোট খেয়ালকে কন্ট্রোল করতে শেখেন, তবে বড় আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। আজই বসুন, নিজের খরচের হিসাব করুন, আর দেখুন কোথায় কোথায় টাকা অযথা খরচ হচ্ছে। কারণ আপনি যতই উপার্জন করুন, তার থেকে কম খরচ করাই আসল ধনী হওয়ার শুরু। রুল 5, প্রথমে নিজেকে টাকা দিন। কখনো ভেবে দেখেছেন
যখনই আপনার বেতন আসে বা ব্যবসার লাভ হয়, তখন সেই টাকা সবার আগে কোথায় যায়? বাড়ির ভাড়া, ইএমআই, বিদ্যুৎ পানির বিল, বাজার, নাকি মাস শেষে যে ছোটখাটো খরচগুলো প্রায় অ্যাকাউন্ট খালি করে দেয়? এখন একটু ভেবে দেখুন তো, যখন আপনি সারা মাস পরিশ্রম করেন, তখন কি সবচেয়ে আগে নিজেকে টাকা দেওয়া উচিত নয়? এটাই ধনী আর সাধারণ মানুষের চিন্তার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। ধনী হওয়ার আসল রহস্য হলো প্রথমে নিজেকে টাকা দিন, তারপর বাকি খরচের কথা ভাবুন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, নিজেকে টাকা দেওয়ার মানে কি? মানে হলো, যখন আপনার ইনকাম আসে তখন সবার আগে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন। এই টাকা কোনো বিল দেওয়ার জন্য নয়, কোনো খরচের জন্য নয়, এটা শুধু আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য। কিন্তু বেশিরভাগ মানুষ উল্টো করে। তার আগে বাড়ির খরচ, ইএমআই, বিল, শপিং, ঘোরাঘুরি সব করে ফেলে, আর যদি কিছু বেঁচে যায় তবে সেটাকে সেভ করার চেষ্টা করে। আর সত্যিটা হলো শেষে কিছুই বেঁচে থাকে না। এই কারণেই লাখ লাখ মানুষ সারা জীবন কাজ করে যায়, কিন্তু কখনোই ধনী হতে পারে না। তাহলে ধনী লোকেরা আলাদা কি করে? তারা সবার আগে নিজেকে টাকা দেয়। যখন তাদের আয় আসে, তারা প্রথমেই একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখে, না ভেবেই যে বাকি খরচ কিভাবে চলবে। আর এই অভ্যাসই ধীরে ধীরে তাদের আর্থিক নিরাপত্তার দিকে নিয়ে যায়। আপনি যদি ভাবেন, আমি তো এখন কম উপার্জন করি, কিভাবে সেভিংস করব? তাহলে এটাই সঠিক সময় শুরু করার। ধনী হতে হলে এই টাকা কখনো ছোবেন না, এটা ইনভেস্ট করুন, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে ব্যবহার করুন। মনে রাখবেন, যদি আপনি নিজেকে আগে টাকা না দেন, তবে সারা জীবন শুধু অন্যদের জন্যই উপার্জন করে যাবেন। রুল 6, কম্পাউন্ডিং এর জাদুকরী শক্তি। এখন প্রশ্ন আসে, কম্পাউন্ডিং কি? একটা ছোট্ট গল্পে বোঝাই। ধরুন, আপনার কাছে দুটো অপশন আছে। প্রথম অপশনে আপনি প্রতিদিন নির্দিষ্ট টাকা পাবেন 30 দিন ধরে। দ্বিতীয় অপশনে আপনি প্রথম দিনে মাত্র 1 টাকা পাবেন, কিন্তু সেটা প্রতিদিন দ্বিগুণ হবে। বেশিরভাগ মানুষ প্রথম অপশনই বেছে নেবে, কারণ 30 দিনের শেষে তাদের হাতে অনেক টাকা হবে। কিন্তু যদি আপনি দ্বিতীয় অপশনটি বেছে নেন, অর্থাৎ প্রতিদিন দ্বিগুণ হতে থাকা 1 টাকা, তাহলে 30 দিনের শেষে আপনার কাছে অগাধ টাকা হবে। অবাক হয়ে যাবেন, এটাই হলো কম্পাউন্ডিং এর জাদু। আসলে কম্পাউন্ডিং মানে হলো আপনার টাকায় সুদ আসবে, আর সেই সুদের উপরও আবার সুদ আসতে থাকবে। এটা একেবারে বরফের গোলার মতো। প্রথমে ছোট মনে হয়, কিন্তু গড়াতে গড়াতে ক্রমে বড় আর ভারী হয়ে ওঠে। এখন আপনি ভাবতে পারেন, তাহলে কি ধনী হতে হলে শুধু টাকাকে দ্বিগুণ করতে হবে? না, আসল রহস্য হলো ধৈর্য আর নিয়মিত ইনভেস্টমেন্ট। অবশ্যই না, আসল খেলা সময়ের। কম্পাউন্ডিং তখনই কাজ করে যখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা শুরু করেন। একটা ছোট্ট উদাহরণ ধরা যাক। যদি আপনি 25 বছর বয়সে প্রতি মাসে শুধু 5,000 টাকা ইনভেস্ট করা শুরু করেন এবং এতে গড়ে 12% রিটার্ন পান, তাহলে 60 বছর বয়সে আপনার কাছে প্রায় 5 কোটি টাকা থাকবে। কিন্তু যদি একই ইনভেস্টমেন্ট 35 বছর বয়সে শুরু করেন, তাহলে আপনার কাছে থাকবে মাত্র 1.5 কোটি টাকা। মানে কম্পাউন্ডিং এর আসল ফর্মুলা এটা নয় যে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, বরং এটা যে আপনি কত তাড়াতাড়ি শুরু করেছেন। এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে যে বেশি টাকা আয় করতে শুরু করলে তখন ইনভেস্ট করবে, কিন্তু আসল ব্যাপার হলো যত দেরি করবেন ততই কম্পাউন্ডিং এর জাদু ম্লান হয়ে যাবে। এখন ভেবে দেখুন, আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি কম্পাউন্ডিং এর সুবিধা নিচ্ছেন, নাকি শুধু ইনকাম বাড়ার অপেক্ষা করছেন? যদি সত্যিই ধনী হতে চান, তবে আজই প্রথম পদক্ষেপ নিন। কারণ কম্পাউন্ডিং এর জাদু তখনই কাজ করবে যখন তাকে সময় দেবেন। টাকা নিজে থেকেই বাড়ে না, তাকে বাড়ানোর জন্য সঠিক মানসিকতা আর সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি। রুল 7, নিজের খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করুন। আপনি কি কখনো ভেবেছেন, কিছু মানুষ লাখ লাখ টাকা কামালেও কেন ঋণে ডুবে থাকে, অথচ কিছু মানুষ সামান্য বেতনে থেকেও ধনী হওয়ার পথে গিয়ে যায়? কেন এমন হয় যে কেউ সারা জীবন টাকার পেছনে দৌড়ালেও কখনো টাকা ধরে রাখতে পারে না? আসলে এর উত্তর লুকিয়ে আছে তাদের খরচের অভ্যাসে। একটা পরিস্থিতি কল্পনা করুন, আপনি কোনো মলে গেছেন এবং হঠাৎ আপনার চোখে পড়ল দারুণ একটা স্মার্টফোন। ফোনটা আপনার বাজেটের বাইরে হলেও ডিসকাউন্ট দেখে মনে হলো শুধু ভালো, চলো কিনে ফেলি। আর মুহূর্তেই ক্রেডিট কার্ড সোয়াইপ হয়ে গেল। আপনি খুশি হলেন, কিন্তু কি ভেবেছেন এই খুশি কতদিন টিকবে? কয়েকদিন পর যখন ক্রেডিট কার্ডের বিল আসবে, তখন এই খুশি এক ভারী বোঝায় পরিণত হবে। এটাই ভুল করে বেশিরভাগ মানুষ। তারা তাদের খেয়াল খুশিকে প্রয়োজনের উপরে রাখে। এখন ভাবুন, সত্যি ধনী হওয়ার কি জন্য শুধু বেশি টাকা কামানো জরুরি, নাকি টাকাকে সঠিকভাবে ম্যানেজ করা সমান জরুরি? ভাবুন তো, একটা বালতিতে আপনি বারবার পানি ঢালছেন, কিন্তু নিচে যদি ছিদ্র থাকে তবে কি বালতিটা কখনো ভরবে? এই অবস্থায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের হয়। যতক্ষণ না খরচ নিয়ন্ত্রণ করছেন, ততক্ষণ যত টাকা আয় করবেন তা টিকবে না। বেশিরভাগ মানুষ ভাবে যে
ইনকাম বাড়লে তখন সেভিংস আর ইনভেস্টমেন্ট শুরু করবে। কিন্তু সত্যি হলো, যদি আপনি কম ইনকামে খরচ নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে বেশি ইনকামেও পারবেন না। এখন বড় প্রশ্ন হলো, খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করবেন কিভাবে? প্রথমত, যখনই কিছু কেনার ইচ্ছা হবে, নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, এটা কি আমার প্রয়োজন নাকি শুধু খেয়াল? যদি প্রয়োজন হয় তাহলে কিনুন, কিন্তু এটা যদি শুধু সাময়িক ইচ্ছা হয় তবে থামুন আর ভাবুন। দ্বিতীয়ত, হঠাৎ কেনাকাটার অভ্যাস নিয়ন্ত্রণ করুন। যখনই কিছু কেনার ইচ্ছা হবে, সিদ্ধান্তটা 24 ঘন্টা পিছিয়ে দিন। 24 ঘন্টা পরও যদি মনে হয় জিনিসটা সত্যিই দরকার, তাহলেই কিনুন। তৃতীয়ত, ক্রেডিট কার্ডের ফাঁদ থেকে বাঁচুন। ক্রেডিট কার্ড দিয়ে খরচ করা সহজ মনে হয়, কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে ঋণের ফাঁদে ফেলে। সবসময় শুধু সেই জিনিসেই খরচ করুন যার দাম আপনি সাথে সাথে পরিশোধ করতে পারবেন। মনে রাখবেন, ধনী হওয়ার প্রথম ধাপ হলো খরচকে বুদ্ধিমানের মতো ম্যানেজ করা। টাকা কামানোর চেয়ে বেশি জরুরি হলো টাকাকে সামলানো। আর যদি আপনি খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ধনী হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। রুল 8, বুঝে শুনে আর নিয়মিত ইনভেস্ট করুন। আপনি কি ভেবেছেন ধনী লোকেরা কেন টাকা শুধু ব্যাংকে রেখে দেয় না, বরং সঠিক জায়গায় ইনভেস্ট করে? কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায় না, অথচ কিছু মানুষ কম বয়সেই কোটিপতি হয়ে যায়? আসলে টাকা কামানো শুধু প্রথম ধাপ। আসল খেলা হলো সেই টাকা সঠিকভাবে ইনভেস্ট করা। এখন ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে। আপনি যদি শুধু সেভিংস অ্যাকাউন্টে রাখেন, যেখানে বছরে 3-4% সুদ মেলে, আরেকজন সেই একই টাকা ভালো ইনভেস্টমেন্টে, যেখানে তাকে গড়ে 12 থেকে 15% রিটার্ন পাওয়া যায়। এখন 20 বছর পরে দেখুন, যদি আপনি শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতেন, তাহলে আপনার টাকা সর্বোচ্চ 18-20 লাখ হতো। কিন্তু যদি সেটাকে 12% কম্পাউন্ডিং সুদে ইনভেস্ট করা হতো, তাহলে সেই 10 লাখ টাকার পরিমাণ প্রায় 1 কোটি টাকা হয়ে যেত। এটাই হলো ইনভেস্টমেন্টের জাদু। কিন্তু বেশিরভাগ মানুষ ইনভেস্ট করতে ভয় পায়। তারা ভাবে টাকা ডুবে যাবে, রিস্ক আছে, মার্কেট পড়ে গেলে তাহলে কি হবে? আর এই ভয় থেকেই তারা কখনো সঠিক পদক্ষেপ নেয় না। আসলে ইনভেস্টমেন্ট শুধু ধনী লোকদের জন্য নয়, বরং তাদের জন্য যারা ধনী হতে চায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ইনভেস্ট করতে হবে? প্রথম নিয়ম হলো সর্বদা বুদ্ধিমত্তার সঙ্গে এবং নিয়মিত ইনভেস্ট করতে হবে। এর মানে এই নয় যে আপনি একবারেই সব টাকা ইনভেস্ট করে ফেলবেন, বরং মাসে মাসে, বছরে বছরে একটু একটু করে ইনভেস্ট করবেন এবং দীর্ঘমেয়াদে সেটাকে ধরে রাখবেন। দ্বিতীয়ত, ফালতু খরচ কমিয়ে সেই টাকা ইনভেস্ট করুন। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা অযথা খরচ করেন। সেই টাকায় যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন, তাহলে 20-30 বছর পর তা কোটি টাকায় পরিণত হতে পারে। তৃতীয়ত, ইনভেস্টমেন্টকে একটি অভ্যাসে পরিণত করুন। ধনী হওয়ার জন্য একবার টাকা লাগানো যথেষ্ট নয়, বরং নিয়মিত ইনভেস্ট করা জরুরি। যখনই আয় করবেন, তার একটি অংশ প্রথমেই ইনভেস্ট করুন, তারপর বাকি খরচের কথা ভাবুন। মনে রাখবেন, যদি আপনি সঠিক জায়গায়, সঠিক সময়, সঠিক মানসিকতা নিয়ে ইনভেস্ট করা শিখে যান, তাহলে আপনার টাকা শুধু বাড়বে, কখনো থামবে না। আর এটাই হলো আসল পথ,